সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো ক্যাপাবিলিটি পর্তুগালের নেই। শেষ পর্যন্ত যারা সেরা তারাই সেরা 16-তে এসছে। আর্জেন্টিনা যাবে, ব্রাজিল যাবে। ব্রাজিলের আমার মনে হয় 2 গোলের ব্যবধানে জেতার সম্ভাবনা আছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর জমে উঠেছে। গ্রুপ পর্বের পর রাউন্ড অফ 32 শেষ হয়েছে। আজ শুরু হচ্ছে শেষ 16 লড়াই। রাত 2টায় ব্রাজিল নরওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এই রাউন্ড অফ 32 ছিল চমকে ভরা। নেদারল্যান্ডস জার্মানি এর মধ্যে বিদায় নিয়েছে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলেও যথেষ্ট ভুগতে হয়েছে। ব্রাজিল ফ্রান্সের জয়ও খুব একটা সহজে আসেনি। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। দর্শক, বিশ্বকাপ ফুটবল নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বিশ্বকাপ ফুটবল আড্ডায় আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু এবং জাগো নিউজের কন্ট্রিবিউটর তাপসী তাহিয়াতুল তাজরি। দুজনকে আমন্ত্রণ। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। শুরুতে একটু বাবু ভাইয়ের কাছে যে, বাবু ভাই যেমনটা বলছিলাম যে 32 তো শেষ হয়ে গেল, এর মধ্যে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, যেমন কেপ ভার্দে আর্জেন্টিনার যে ম্যাচ সেটি নিয়ে অনেক কথা হয়েছে এবং আমি বলছিলাম যে নেদারল্যান্ডস এবং জার্মানি বাদ পড়েছে। সব মিলিয়ে আসলে গ্রুপ অফ 32 কেমন দেখলেন? এটা তো একটা দারুণ গ্রুপ অফ 32, কারণ আমাদের প্রজন্মও না, আমরাও সেভাবে পাইনি তখন। আই ওয়াজ হার্ডলি 8 years old। 74-এর 2 ফাইনালিস্ট, জার্মান অ্যান্ড নেদারল্যান্ডস। আমরা একটু বুঝেই তাদের নাম জানতে পেরেছি। বেকেনবাওয়ার, গার্ড মুলার, ক্রুয়েফ। তাদের দেশ নেই ওয়ার্ল্ড কাপের সেরা 16-তে। এটা কিন্তু আমি বলবো যে অবশ্যই অনেক বড় ঘটনা। যদিও পৃথিবীটাই এমন, ইতালিওর ওয়ার্ল্ড কাপের মূল পর্বেই নেই। কাছাকাছি যেটা হয়, হয়তো বা কে আছে কে নেই তার চেয়ে বড় কারা আছে। বলে না, কালকে তাজরি একটা কথা বলছিল, আমি এটা বাংলায় বলি, যে সবাই উদীয়মান সূর্যের পূজারী, অস্তগামী সূর্যকে কেউ পুজো করে না। এই পুজো বলতে কিন্তু ওই সনাতন ধর্মরা যে পুজো করেন সেই পুজো না, সব প্রেইজ করা, হাইলাইট করা। এখন ইতালি নেই, ওয়ার্ল্ড কাপেই নেই। জার্মান অ্যান্ড নেদারল্যান্ডস টপ 16-এ আসতে পারেনি। এটাই রিয়ালিটি, এটাই সত্য। এবং এবারের ওয়ার্ল্ড কাপে এটাই একটা আমি বলবো বড় বৈশিষ্ট্য। পাশাপাশি কেপ ভার্দের মতো দল, কঙ্গোর মতো দল, তারা কিন্তু অনেক বড় বড় দলের ভিত কাঁপিয়ে দিয়েছে। একদমই। মরক্কো, গতকালকে তাজরি বলছিল যে মরক্কোর সিনড্রোম যা, তাতে মনে হচ্ছে যে তারা হয়তো বা এবারও সেমিফাইনাল খেলতে পারবে। কাজে এই যে দলগুলো উঠে আসা, কিছু দলের, নতুন দলের, কিছু প্রতিষ্ঠিত পুরনো দলের আস্তে আস্তে আর্লি বিদায় নিয়ে নেয়, এটাই ছিল এবারের বিশ্বকাপের। যত সময় গড়িয়েছে তত সময়ের চিত্র, এবং এটাই এবারের বিশ্বকাপের বৈশিষ্ট্য। বাট আমি মিস করছি ব্যক্তিগতভাবে, কারণ আমি সবসময় বলি যে আমি কিছুটা সনাতন ঘরানার লোক। জার্মান এবং নেদারল্যান্ডস অ্যাটলিস্ট টপ 16-এ থাকার মতো দল, তারা নেই। বাট যারাই আছে, যারাই উঠে এসছে, তাদেরকে ছোট করার কিছু নাই। আর ওই যে বললাম যে কেপ ভার্দে আর কঙ্গোর মতো দলগুলো জান লড়িয়ে খেলেছে, মরক্কো, মিশররা উঠে এসেছে। কাজে আমার কাছে মনে হয় যে একটা সময় নতুনরা উঠে আসবে, পুরনোরা ছিটকে পড়বে, এবং যদি তারা সেই রেসে থাকার মতো না হয় তাহলে তো পড়ে যাবেই। জার্মান, নেদারল্যান্ডস হয়তোবা রেসে থাকার মতো। জার্মানের শুরু ছিল উড়ন্ত সূচনা, 7-1 জয়, শেষ পর্যন্ত তারা সেটা ধরে রাখতে পারেনি। কাজেই শেষ পর্যন্ত যারা সেরা তারাই সেরা 16-তে এসছে, যারা সেরা 16-তে আসার মতো না তারা ছিটকে পড়েছে। একদম। এবং খেলায় কিন্তু এটাই হয়েই থাকে, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে যাবে, এটাই হয়। তাজি আপুর কাছে একটু আসতে চাই। বাবু ভাই বলছিলেন যে ডিআর কঙ্গো এবং কেপ ভার্দের মতো দল কিন্তু আমাদের চমকে দিয়েছে। তাদের পারফরমেন্স দেখে আমরা এতটা আসলে আশা করিনি। এক্ষেত্রে তাদের পারফরমেন্স এবং আলোচনা হচ্ছে যে আগামী বিশ্বকাপে 64টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হবে। এই যে দল বাড়ানোর যে প্রস্তুতি, এটিকে আপনি কিভাবে দেখছেন? আসলে দল বাড়ানোর একটা ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিকও আছে। ইতিবাচক দিক থেকে বলতে গেলে আমরা তো বিশ্বকাপটাকে একটা বৈশ্বিক টুর্নামেন্ট হিসেবে দেখি। সো যত টিম বাড়বে
তত ছোট ছোট দেশগুলা অংশগ্রহণ করার সুযোগ পাবে। আমরা এবার ভাবতেও পারিনি যে 5 লাখ জনসংখ্যার একটা দেশ কেপ ভার্ডে অংশগ্রহণ করবে এবং নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে প্রত্যেকটা দর্শকের মনে একটা ছাপ রেখে যাবে। কেপ ভার্ডে হয়তো আর সামনে এগোতে পারেনি, কিন্তু ওদের পারফরমেন্স আমরা হয়তো ওয়ার্ল্ড কাপের পরেও আলোচনা করব, ডেফিনেটলি আলোচনা করব ভাই। সেক্ষেত্রে কঙ্গো ডিআর কথা, আফ্রিকান 9টা কান্ট্রি এবার রাউন্ড অফ 32-তে উঠেছিল। হয়তো বা আগে যেরকম 32টা দলের ওয়ার্ল্ড কাপ হতো, এবার 48টা হয়েছে। সামনের বছর এরকম প্ল্যান চলছে যে 64টা দল বিশ্বকাপে অংশগ্রহণ করবে। দেখুন, বিশ্বকাপ এমন একটা জায়গা যেখানে অনেক পাওয়ারফুল একটা দেশকে অনেক ক্ষুদ্র একটা দেশ হারিয়ে দেয়, এবং হারিয়ে দেওয়ার পরেও 2টা টিম বা 2টা দেশ সেই পরাজয়টাকে একসেপ্ট করে নেয়। আপনি খুবই সিম্পলি একটা জিনিস ভাবেন, যদি পলিটিক্যাল অ্যানালাইসিস থেকে আপনি দেখতে চান, একটা ক্ষুদ্র দেশ একটা বৃহত্তর দেশের উপরে আক্রমণ করলো, পরদিনই দেখবেন যে পাল্টা আক্রমণ এই ক্ষুদ্র দেশটা নাই হয়ে যাবে বিশ্বের বুক থেকে, বা এমন দুর্দশা নেমে আসবে যে আমরা তখন বলবো যে আসলে এত বড় প্রতিপক্ষের এগেনস্টে আসলে এই ক্ষুদ্র দেশটার যাওয়া উচিত হয়নি। কিন্তু আমরা এই বিশ্বকাপের পর্দারই এসে দেখি যে অনেক ছোট ছোট দেশ বড় দেশগুলাকে হারিয়ে দিচ্ছে, এবং খেলা শেষে একজন পরাজয় মেনে নিচ্ছে, একজন বিজেতা হচ্ছে বা জয়ী হচ্ছে। সো যত টিম বাড়বে তত সুযোগ সুবিধা বাড়বে, ছোট দলগুলো নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবে। সেই সাথে আবার যদি ফিফার উপরে অনেক বড় একটা দায়িত্ব বর্তায় এখানে, পুরো খেলাটা সঠিকভাবে পরিচালনা করার। যেরকম এবার 48টা দল ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিল, আমরা জানি যে রাউন্ড অফ 32-তে সরাসরি কিছু দল গিয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যারা হয়েছে গ্রুপ পর্যায়ে, এবং লাস্টের 12টা টিম থেকে আমরা 8টা টিম বেছে নিয়েছি, বা ফিফা 8টা টিম বেছে নিয়েছে। ফিফার নতুন কিছু নিয়ম কারণ আছে, গোলের ব্যবধান কত থাকলো বা কোন দলটা কতটুকু ফেয়ার প্লে করেছে এটার উপরে। সো বিতর্ক আসলে আছে এবার, ভিএআর থেকে শুরু করে, রেফারিং থেকে শুরু করে, বাট স্টিল আমি বলবো অ্যাজ এ বৈশ্বিক টুর্নামেন্ট, একটা গ্লোবাল টুর্নামেন্ট হিসেবে যত টিম বাড়বে এই প্রতিযোগিতাটার অ্যাকসেপ্টেন্স আরো বাড়বে। কিন্তু সেটা ফিফাকে দায়িত্ব নিতে হবে যাতে সঠিক পরিকল্পনার মাধ্যমে টুর্নামেন্টটা তারা পরিচালনা করতে পারে। একদমই তাই। এবং হ্যাঁ, আপু যেমনটা বলছিলেন যে এই যে ছোট ছোট দেশগুলোও তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে, তো দল বাড়ানোর এটি একটা সুবিধা হতে পারে। আমরা আবারও ফিরবো আপনাদের কাছে। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টে কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আবারও ফিরতে চাই আপনাদের কাছে। কথা বলছিলাম, এবারে একটু বাবু ভাইয়ের কাছে জানতে চাই যে বাবু ভাই, আজকে তো শেষ 16 লড়াই শুরু এবং রাত 2টোয় মাঠে নামছে ব্রাজিল এবং নরওয়ে। এক্ষেত্রে 2002 সালের পর আমরা দেখেছি যে বিশ্বকাপে ব্রাজিল নকআউটে প্রতিবারই ইউরোপিয়ান দলদের কাছে হেরে গেছে। এবার কি সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারবে? কি মনে হচ্ছে ম্যাচটি কেমন হবে? না, কাটিয়ে উঠতে পারবে কিনা জানি না, বাট কাটিয়ে ওঠা উচিত। একজন ব্রাজিল সমর্থক হিসেবে, যদিও আমি এখানে আলোচক হিসেবে এসেছি, নট অ্যাজ এ ব্রাজিল সাপোর্টার। এজন্য আমি শুরুতে আপনাকেই জিজ্ঞেস করেছি। ব্রাজিলের উচিত এইটাকে ওভারকাম করা। ইউরোপের দলগুলোর সঙ্গে ব্রাজিলের ট্র্যাক রেকর্ড অতীতেও আমি প্রায়ই এই আলোচনায় বোধহয় 3-4 বার বলে ফেলেছি। ব্রাজিলের অনেকগুলো কষ্টদায়ক স্মৃতি ব্রাজিল সমর্থকদের, আই উড সে 82-তে ইতালির কাছে হেরে যাওয়া, 86-এ ফ্রান্সের কাছে হারা, এবং নিকট অতীতে 7 গোল খাওয়া জার্মানির কাছে। এই নরওয়ের কাছেও কিন্তু ব্রাজিলের 98 সালের একটা হার আছে। সেই হারটার কথা কালকে আমার মনে হচ্ছিল। কালকে বিকেলে বসে আমি একটা ছোট রাউন্ড আপও লিখলাম। আমার মেমোরি মোটামুটিভাবে কাছাকাছি ছিল। পরে আমি সেই ম্যাচটার ভিডিও দেখলাম, সেই ভিডিওগুলো আছে, ম্যাচের প্লেয়ার্স লিস্ট দেখলাম, রেফারি কে ছিলেন, ম্যাচ রিপোর্টটা পড়লাম FIFA.com-এর, বিবিসির। সেখানেও দেখলাম যে সেই ম্যাচটার গুরুত্ব কম ছিল। ব্রাজিল প্রথম 2 ম্যাচ জিতে আগেই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ড বা নকআউট স্টেজ নিশ্চিত করেছিল। ওই ম্যাচ হারলেও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়নই থাকতো, এবং শেষ পর্যন্ত 1 গোল দিয়ে 2 গোল হজম করে হেরেছে। বাট গোলটা ছিল যে পেনাল্টিটা, সে পেনাল্টিটা এবার সেই ধরনের কেসে একটা পেনাল্টিও দেওয়া হয়নি। তো কাছে কাছে আমার কাছে মনে হয় যে ব্রাজিলের একটু তিক্ত স্মৃতি নট অনলি ইউরোপিয়ান দলদের সাথে, নরওয়ের সাথে স্পেসিফিক্যালি আছে। কাজেই ব্রাজিল, আমার মনে হয় ডেফিনেটলি ব্রাজিলিয়ানসরা মোর কশাস থাকবে। তাদের হয়তো বা গেম প্ল্যানিংয়ে, যেহেতু এখন আর কোনো ব্রাজিলিয়ান নেই, একজন ইতালিয়ান,
আনচেলত্তি তো অনেক অভিজ্ঞ এবং ইন্টারন্যাশনালি অনেক প্রমিনেন্ট। তার সাকসেস, তার অভিজ্ঞতা, তার মুনশিয়ানা দক্ষতা অনেক। কাজে আমার মনে হয় তিনিও তো এগুলো জানেন। অবশ্যই তিনি তো এই কেস হিস্ট্রিগুলো তার খুব ভালো জানা, যে ব্রাজিলের 2002-এর পর থেকেই ইউরোপীয় দলগুলোর সাথে তার একটা বেশ ব্যর্থতা বা সীমাবদ্ধতা চোখে পড়ার মতো। কাজে সেটা অতিক্রম করার কি পার্সন কিন্তু কোচ আনচেলত্তি। তিনি কি দাওয়াই দেন, তিনি কি রসদ দেন, তিনি ঠিক কোন ধাঁচে আজকের থেকে যে নকআউট স্টেজ শুরু হয়, এই নকআউট স্টেজগুলোতে ব্রাজিলের প্রতিপক্ষ যদি হয় ইউরোপিয়ান দলগুলো, একজন ইউরোপিয়ান কোচ হিসেবে তিনি কি পদ্ধতি অনুসরণ করেন, তার ফরমেশনটা কি হয়, তার গেম প্ল্যান কি হয়, সেটা দেখার জন্য আমি অন্তত মুখিয়ে আছি। আমার মনে হয় এটা ব্রাজিলের জন্য একটা প্লাস পয়েন্ট, যে এতকাল ব্রাজিল ইউরোপিয়ান দলগুলোর সাথেই ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে এসে ধরা খেয়েছে। এবার একজন ইউরোপিয়ান কোচ তাদের সঙ্গে আছে, আনচেলত্তি, যিনি স্কিল্ড অ্যান্ড এক্সপেরিয়েন্সড। কাজে কাজে আমার মনে হয় এবার হয়তো ব্রাজিল, শুধু সাপোর্টার হিসেবে বলছি না, মনে হয় ব্রাজিল সেটা ওভারকাম করার একটা ভালো স্কোপ তাদের আছে। এখন লেটস হোপ ফর দ্য বেস্ট। একদমই, আমরাও সেটি দেখার জন্য মুখে আছি। Even ফাইজা, আপনি কি আজকে বলবেন? নেইমার এবং ভিনিসিয়াস একসাথে হয়তো একসাথে শুরু করবে। খেলবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, নরওয়ের হালান্ডের মতো একটা গোল মেশিন আছে যে মাঠে নামলে গোল করছে, বা লাস্ট ম্যাচেও আমরা দেখেছি কিভাবে আসলে গোল করছে। গোল করার পরে ওরা এত নির্ভর থাকে, মনে হয় কি যে ওরা গোল করার জন্যই আসলে এসছে। বাট ভাই যেটা বলছিলেন যে 2002-এর পর থেকে আসলে ইউরোপিয়ান টিমগুলোর সাথে ব্রাজিল কখনো জিততে পারে না। বাট এবার ব্রাজিলের টিমটা ডিফারেন্ট। এখানে ফিনিশার আছেন, মিডফিল্ড আছেন, ব্রাজিলের একটা শক্ত ডিফেন্সও আছে। সেক্ষেত্রে নেইমার আর ভিনিসিয়াস যদি একসাথে নামেন, ভিনিসিয়াসকে গোল মেশিন হিসেবে বলা যায়, যে কাইন্ড অফ গোল স্কোরার বা স্ট্রাইকার। বাট মেইন প্লেমেকটা আজকে হয়তোবা যদি নেইমার শুরু করে, নেইমারের ওপরে এই চাপটা থাকবে যে আজকে গেম প্ল্যানটা নেইমারকে সাজাতে হবে। আর নেইমার এমন একজন প্লেয়ার ধরেন যে 20-25 মিনিটের মধ্যে একটা গেম মেক করে ওখান থেকে গোল পাস করে দিতে পারবে। সো মেসির পরে গেম মেকিং বা প্লে মেকার হিসেবে নেইমার অসাধারণ। আমার মনে হয় যে হ্যাঁ, একটু চাপে থাকতে পারে, নকআউট স্টেজে তো সব টিমই চাপে থাকে, বাট ব্রাজিল ডেফিনেটলি ফেভারিট। আর ব্রাজিল এই ম্যাচটা বের করে নেওয়ার মতো ক্যাপাবিলিটি ব্রাজিলের আছে। তার মানে ব্রাজিলকে এগিয়ে রাখতে পারি আমরা, তাই তো? একটু যদি জানতে চাই প্রেডিকশনের কথা, যে কত গোল দিতে পারে বাবু ভাই, কি কটি বলবেন? গোল জানি না, কারণ হালান্ডকে আমি ভয় পাই। ভয় পাই মানে তাকে সমীহ করি, তার অ্যাবিলিটির প্রতি আমার একটা ভালো ধারণা হয়ে গেছে। এবং কোনো একটা শোতে আমি হালান্ডের গোলের পর তাজরির সঙ্গে আলাপ করছিলাম যে তার স্কোরিং অ্যাবিলিটি বেশ ভালো, হাইটটা তো চমৎকার। কাজেই হালান্ডকে যদি ব্রাজিলের ডিফেন্ডাররা বোতলবন্দি করে রাখতে পারে এবং তাকে যদি স্পেস না দেয়, তাহলে ব্রাজিলের আমার মনে হয় 2 গোলের ব্যবধানে জেতার সম্ভাবনা আছে। মানে মার্জিনাল ডিফারেন্সটা থাকবে 2, সেটা 2-0 হতে পারে, 3-1 হতে পারে। বাট যদি হালান্ড কিন্তু স্পেস পান, তিনি সুযোগ পান, তিনি কিন্তু 2টো সুযোগ পেলে 1টা গোল করে ফেলবেন। কাজে সেই দিক থেকে কিন্তু আবার একটা ভয়ের ব্যাপারও আছে। সেটা 2-1 হতে পারে, 2-1 হওয়ার চান্স আমার মনে হয় খুব বেশি। আমার মনে হয় ব্যবধানটা আরো বাড়বে, 4-2 ব্রাজিল, 4 নরওয়ে 2। ওকে, দেখা যাক কি হয়। এবার একটু তাজি আপুর কাছে যাই। আগামীকাল সকালে মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ড নামছে, এবং এই যে সমুদ্রপৃষ্ঠ থেকে 2240 মিটার উচ্চতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যাচটি, এক্ষেত্রে ইংল্যান্ড কি কিছুটা ব্যাকফুটে খেলবে, কি মনে হয়? ইংল্যান্ড যথেষ্ট চাপে থাকবে, কারণ দেখুন উচ্চতা যতটা বাড়ে অক্সিজেনের ঘনত্ব কমে যায়। সেক্ষেত্রে মেক্সিকো নিজেদের মাঠে খেলবে, ওরা ওখানে অভিযোজিত। ইংল্যান্ডের জন্য বাড়তি একটা চাপ অবশ্যই থাকবে। আমার কেন জানি না মনে হয়েছে কি ভাই, এটা একটা নিরপেক্ষ ভেন্যুতে হলে হয়তো অনেক ভালো হতো। কারণ ইংল্যান্ড এখনো পর্যন্ত যেভাবে খেলে আসলে রাউন্ড অফ 16 পর্যন্ত এসেছে, ওরা নিজেদের ক্যাপাবিলিটি প্রমাণ করেই এসেছে। সেক্ষেত্রে শুধুমাত্র যদি ওয়েদারের একটা ডিস্টারবেন্সের জন্য ম্যাচটা হেরে যায় তাহলে খুব খারাপ লাগবে। বাট আমাদেরকে এটাও বললে চলবে না যে মেক্সিকো কিন্তু এখনো পর্যন্ত আনবিটেন, কোনো ম্যাচে তারা হারে নাই, একটা গোলও হজম করে। হ্যাঁ, একটা গোলও হজম করেনি। তো সেক্ষেত্রে ওরা তো অলরেডি ফেভারিট, পাশাপাশি যদি এই ওয়েদারের একটা ফেভার পায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ, এই ম্যাচে মেক্সিকো জিতে যাবে।
আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো যে ইয়েস, মেক্সিকো এই ম্যাচে জেতার মতো ক্যাপাবিলিটি ওদের আছে। হ্যারি কেইন দুর্দান্ত পারফরমেন্স করছে, বাট ওই যে আপনি যখন দেখবেন যে আপনি গোল স্কোর করার সময় আর নিজের দম ধরে রাখতে পারছেন না, আপনি তো ওই টাইমে দৌড়ানোর মতো এনার্জি পাবেন না। সো গতি কমে যাবে ইংল্যান্ড টিমের, বাট স্টিল লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম। আমরা আবারও ফিরবো একটি বিরতির পর। দর্শক দেখছেন কফি হাউস প্রেজেন্টস জাগো বিশ্বকাপ আড্ডা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সাথে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। আবারও ফিরতে চাই বাবু ভাই, আপনার কাছে ফিরবো। আমরা জানি গ্রুপ অফ 32 শেষ হয়ে গেছে এবং নকআউটের খেলা শুরু হচ্ছে আজ থেকে। এক্ষেত্রে যদি একটু জানতে চাই, পারফরমেন্স গুলো তো আমরা আসলে দেখেছি এবং আপনি দীর্ঘদিন এই ক্যারিয়ারে আছেন, সেক্ষেত্রে সেরা 8-এ আসলে কোন কোন দল থাকতে পারে আপনার কি মনে হয়? এটা কিন্তু অনেক কিছু ওপর নির্ভর করে। আমি বারবার তাজরির প্রসঙ্গ আনি, ও কিন্তু খুব কয়েকটা ভালো ব্যাখ্যা দাঁড় করিয়েছে। যেমন আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক ওপরে খেলবেন, মেক্সিকো দেশটাই তো এরকম। মেক্সিকানরা, আমরা ছোটবেলায় বলতাম রেড ইন্ডিয়ান, এখন আর বলে না কেউ কোনোভাবে, তো বাট তারপরেও আমরা রেড ইন্ডিয়ান মুভি দেখেছি। মেক্সিকানদের সেই বীর্য, তাদের সেই ফিজিক্যালি অনেক ওয়েল বিল্ড, এগুলো দেখেছি, দেখে বড় হয়েছি। তো এই সব জায়গায় যেটা তাজরি বললো, আমি আবারও ওর কথাই ফিরে যেতে চাই। ও কিন্তু খুব বোল্ডলি বলেছে এবং আমারও কেন যেন মনে হচ্ছে, ও যখন বলছিল তখন আমারও মনে হচ্ছিল যে যতই হ্যারি কেইন থাকুক, মাঠের লড়াইয়ে যেহেতু সমুদ্রপৃষ্ঠের অনেক ওপরে খেলা হবে, ইংলিশদের অসুবিধা হবেই। কারণ মানুষ যে যত সুঠামদেহী হোক না কেন, ন্যাচারালি মানুষের তো কিছু শারীরিক সীমাবদ্ধতা আছে, সেটা নারী পুরুষ সবারই আছে, আমার আছে, আপনার আছে, তাজরির আছে। এখন ইংলিশরা তো হ্যাবিচুয়েটেড না অত সমুদ্রপৃষ্ঠ থেকে অত ওপরে খেলার, কাজেই এটা একটা দমে ঘাটতি হতে পারে, নিঃশ্বাস বেশি নেয়ার একটা নিঃশ্বাস প্রশ্বাসে ঝামেলা হতে পারে। কাজেই যখন একটা প্লেয়ারকে বলা হয় ফুটবলে স্টামিনা একটা অনেক বড় জিনিস, স্টামিনা যখন কমে যাবে, স্ট্রেংথ যখন থাকবে না, অটোমেটিক্যালি স্কিল তখন ডাউন হয়ে যায়। এটা তো খুব সাধারণ জ্ঞানের কথা। আমার শরীর যখন চলবে না, তখন আমার স্কিল দিয়ে আমি কি করব? এই জন্যই আমার কাছে মনে হয় যে কোন ভেন্যুতে খেলা হচ্ছে, ইউরোপের দলগুলো একেবারে আমাদের যেটাকে আমরা বলি চলতি বাংলায় ঠাটা পড়া রোদের মধ্যে খেলতে গিয়ে ইউরোপীয় কোনো দল কিন্তু বিপদে পড়তে পারে, ফাপড়ে পড়তে পারে। কাজে এগুলোকে মানদণ্ড ধরে তারপরে বলতে হবে। মানে আমি হুট করে বলে দিলাম যে এই একটা ল্যাটিন আমেরিকার দলের সাথে বা একটা আফ্রিকার দলের সাথে একটা ইউরোপের দল, না ইউরোপের দলই ফেভারিট, এইভাবে বলা যাবে না। অর্থাৎ মাঠ, সময়, কখন খেলা, এগুলো সেই মাঠ, সেই শহরের ওয়েদার কি, ক্লাইমেট কি, তাপমাত্রা, এগুলো বিচার করে তারপরে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে ম্যাচ ওয়াইজ বলি, নরওয়ে ব্রাজিল, ব্রাজিল, আর্জেন্টিনা, ইজিপ্ট, আমি মনে করি আর্জেন্টিনা, এটা বলার অপেক্ষা রাখে না। তারপরে তাজরি বলতে থাকো, আমি বলি এক একটা একটু করে। ভাই আরেকটা ম্যাচ আছে মেক্সিকো ইংল্যান্ড, মেক্সিকো ইংল্যান্ডে আমি মেক্সিকো, আর গুলো বলুক, আমি বলে দেই। তাদের তিনটা তো হয়ে গেল। একটা ম্যাচ আছে ইউএসএ যেহেতু তারা হোস্ট টিম, তাদেরকে হারানো ডিফিকাল্ট হবে। সাথে। কলম্বিয়ার সাথে অবশ্য এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কাছাকাছি ফ্রান্স অবশ্যই ফেভারিট। এই তো মোটামুটি তো 6টা হয়েই গেল। কাজে আমার মনে হয় মেইন যেগুলো, স্পেন, ইভেন পর্তুগাল, স্পেন পর্তুগালের মধ্যে তো খেলা, একটা তো আউট হয়ে যাবে। এখন রোনালদোর বিশ্বকাপ শেষ হয় কিনা সেটাই দেখার, কারণ আমার মনে হয় দলগতভাবে আমি স্পেনকে এগিয়ে রাখতে চাই। কাজেই কিছু আপস অ্যান্ড ডাউন, কিছু অঘটন, কিছু চমক থাকবেই। তারপরেও ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, মরক্কো, এই 4টি দলকে আমি মানে এগিয়ে রাখতে চাই। একদম। আপু কি বলবেন? ফ্রান্স তো অলরেডি উঠে গেছে কোয়ার্টার ফাইনালে, সেক্ষেত্রে আর্জেন্টিনা যাবে, ব্রাজিল যাবে। আমি ইংল্যান্ড আর মেক্সিকোর মধ্যে মেক্সিকোকে প্রেফার করব, যে মেক্সিকো যাচ্ছে। আর আপনি যদি আরেকটা বলেন যে আমার মনে হয় না ইউএসএ কোয়ার্টার ফাইনাল কোয়ালিফাই করতে পারবে, সেক্ষেত্রে কলম্বিয়াকে হারানোটা টাফ হবে। কলম্বিয়া, দেন পর্তুগাল না, স্পেন, ডেফিনেটলি।
দিস উড বি ইয়েস, কারণ রোনালদো আসলে 90 মিনিট খেলার মতো প্লেয়ার ডেফিনেটলি, বাট এই রোনালদোকে নিয়ে আসলে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার মতো ক্যাপাবিলিটি পর্তুগালের নেই। সো কোয়ার্টার ফাইনালে আমি আসলে স্পেনকে এগিয়ে রাখবো, ইয়েস স্পেন আজকে জিতবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাবু ভাই, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে দিয়ে শেষ করতে চাই, ক্রিকেট নিয়ে কথা বলতে চাই। এই যে ফুটবল বিশ্বকাপের এই ডামাডোলা, আসলে ক্রিকেট দল কিছুটা আমরা দেখতে পাচ্ছি যে আলোচনা কম হচ্ছে ওদের দিয়ে। যদি একটু জানতে চাই যে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারার পর ওয়ানডে সিরিজে টাইগাররা মাঠে নামছে এবং এইবারের টেস্টে হচ্ছে তারা লিটনকে পাচ্ছে না, সেক্ষেত্রে কেমন হতে পারে পারফরমেন্স? না, আমার মনে হয় যে আমাদের ওয়ানডে টিম ভালো টিম আছে, আমরা হোমে ভালো খেলেছি, জাস্ট নিজেদের সামর্থ্যের প্রতি যদি আস্থাটা থাকে যে আমরা ওয়ানডে ভালো খেলি, টেস্টে খারাপ খেলেছি, খারাপ খেলে হেরেছি, বাট ওয়ানডেতে আমরা বেটার টিম, আমাদের মেধা আমাদের প্রজ্ঞা আছে, আমরা যদি সেটা জায়গা মতো মেলে ধরতে পারি তাহলে আমরা জিতব, জাস্ট সিম্পল অ্যাজ দ্যাট। এই মানসিকতা নিয়ে খেললে আমি বিশ্বাস করি জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতবে। বাট যদি মনের বাগে খায় যে আমরা টেস্টে পারিনি, কারণ আমাদের তো টেস্টেরও অনেক প্লেয়ার আছে যারা ওয়ানডেতেও আছে, তারা যদি মেন্টালি ভেঙে পড়ে যে না আমরা টেস্টে গিয়ে পারিনি, ওয়ানডেতে না আবার কিছু একটা হয়ে যায়, এই মানসিকতায় থাকলে হয়তোবা সমস্যা হতে পারে। আদারওয়াইজ আমি মনে করি বাংলাদেশ ওয়ানডেতে বেটার টিম এবং জিম্বাবুয়ের মাটিতেও জিম্বাবুয়েকে হারানোর সামর্থ্য আছে, বাট জায়গা মতো সামর্থ্যের প্রয়োগটা করে দেখাতে হবে। একদমই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তিথি, এবং আমাদের দর্শকদেরও বরাবরের মতোই শুভেচ্ছা, শুভকামনা। ধন্যবাদ। দর্শক, শেষ 16র খেলা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে, যেমনটা বলছিলাম আজ রাত 2টোয় মাঠে নামছে ব্রাজিল এবং বিপক্ষে খেলছে নরওয়ে। এখন আসলে দেখার পালা যে ব্রাজিল সামনে এগোতে পারে নাকি নরওয়ে এগোয়। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জাগো নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।